সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পাঠ্য বইয়ের মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি তোমাদেরকে পড়াবো। তোমরা সবাই বই খুলে বসো। কপোতাক্ষ নদ যশোর জেলা সাগরদাড়ি গ্রামে অবস্থিত। কবি জন্মগ্রহণ করেছেন এই সাগরদাড়ি গ্রামে। সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে কপোতাক্ষ নদটি বয়ে গেছে। এই কপোতাক্ষ নদকে ঘিরে কবির যত ব্যাকুলতা। তাহলে আমরা এখন কবির জন্ম মৃত্যুটা একটু জেনে নিই। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দের 29 জুন। তিনি যখন স্কুল জীবন শেষ করেন তখন তিনি কলকাতার একটি হিন্দু কলেজে ভর্তি হন। ওই কলেজে অধ্যয়নকালে পাশ্চাত্য ভাষা সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। পরবর্তীকালে তার জীবনের অনেক কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং তিনি এরপরে আবার বাংলা ভাষা সাহিত্যে ফিরে এসেছেন। বাংলা ভাষা সাহিত্য নিয়ে তিনি লেখালেখি অনেক দূর এগিয়ে গেছে। এর মধ্যে তিনি আগে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মধুসূদন দত্ত। পরবর্তীতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে সালটা দেখো শিক্ষার্থীরা, 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তার মধুসূদন দত্ত নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। তার কিছু অমর কীর্তি এখানে আমি তুলে ধরেছি। দেখো শিক্ষার্থীরা, কিছু বিখ্যাত কাব্য: মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা কাব্য, বীরঙ্গনা কাব্য। বিখ্যাত নাটক: কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আরো দুইটি নাটক, জনপ্রিয় নাটক এখানে উল্লেখ করেছি: একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এই দুটা খুবই জনপ্রিয় ছিল তার নাটকের মধ্যে। এখন আমরা তার কবিতাটি 14 লাইন বিশিষ্ট একটি কবিতা। এটাকে চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে। এখানে তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেছেন। এই চতুর্দশপদী কবিতাকে ইংরেজিতে বলে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা। তাহলে তো প্রশ্ন থাকতে পারে, সনেট কি? সনেট হচ্ছে একটি চতুর্দশপদী কবিতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন হতে পারে, কপোতাক্ষ নদ এটা নদী নয় কেন? কপোতাক্ষ নদ কথাটি এজন্য এসেছে, নদ হচ্ছে পুংলিঙ্গ আর নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ। যদি লিঙ্গান্তর করতে যাই তাহলে নদ পুংলিঙ্গ আর নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ। যার কোনো শাখা প্রশাখা নেই সেটা হচ্ছে নদ, আর যেমন কপোতাক্ষ নদ। আর যার শাখা প্রশাখা আছে সেটি হচ্ছে নদী, যেমন মেঘনা, যমুনা, সুরমা, এগুলো শাখা প্রশাখা রয়েছে, এজন্য এগুলো নদী। আর কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র, এগুলো কোনো শাখা প্রশাখা নেই বলে এগুলো হচ্ছে নদ। এখন আমরা কবিতাটি একটু মন দিয়ে শোনো তোমরা মন দিয়ে। আমি পড়বো কবিতাটি পড়ার সাথে সাথে এইখানে আমি কিছু শব্দার্থ আন্ডারলাইন করেছি। এগুলো একটু আমি বলে দেব, তোমরা একটু শুনবে। দেখো বন্ধুরা, এখানে এই 14 লাইন বিশিষ্ট এই কবিতাটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে 8 লাইন আছে। এই 8 লাইনকে অষ্টক বলে। চতুর্দশপদী কবিতার মধ্যে এই 8 লাইনকে অষ্টক বলে এবং এই 6 লাইনকে বলে ষষ্ঠক। এখানে কিছু ছন্দমিলও দেখানো হয়েছে, আমরা এটা পরে জানবো। আগে কবিতাটি একটু পড়ে শোনাই তোমাদেরকে। সতত হে নদ তুমি পড়ো মোর মনে,
সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এখানে সতত হচ্ছে সর্বদা, বিরলে হচ্ছে একান্ত নিরিবিলিতে। তাহলে এখানে বোঝানো হয়েছে সর্বদা হে নদ, তুমি আমার মনে পড়ে যায় তোমাকে, তোমার কথা আমি সব সময় একান্ত নিরিবিলিতে ভাবি। সতত তব কল কলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। সতত পূর্বে বলেছি সর্বদা, ভ্রান্তির অর্থ এখানে ভুল, ছলনে মানে মিথ্যা। অর্থ হচ্ছে এখানে আমি ভুল ভেবে, ভুল মানে মিথ্যার ছলনায় আমি তোমার কলকল ধ্বনি শুনতে পাই। এখানে ব্র্যাকেটের মধ্যে আছে দেখো, যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি। এটা অর্থ হচ্ছে যে লোক নিশার স্বপনে মানে রাত্রের স্বপ্নে এই মায়া মন্ত্র ধ্বনি শোনে। অর্থাৎ কবি যা শুনেছেন, এই যে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি, এগুলো সবসময় তার কানে বাজে। তারপর পরের লাইনে দেখো, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মানে কবি এখানে অনেক দেশ ঘুরেছে, বহু নদ দেখেছে, দলে দলে অনেক নদ দেখেছে, কিন্তু তার এই কপোতাক্ষ নদের কথা কবি কোনো রকমই ভুলতে পারছেন না। কপোতাক্ষ নদের জলের তৃষ্ণা অন্য কোনো নদের জলের সাথে তিনি মিল খুঁজে পান না। এখানে তিনি সেটা ব্যক্ত করেছেন। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, মায়ের সাথে জন্মভূমির সাথে এখানে তিনি মিল খুঁজে পেয়েছেন। তারপর পরের ষষ্ঠকে দেখো, এই অষ্টককে কবির চতুর্দশপদী কবিতায় এই অষ্টক হচ্ছে ভাবের প্রবর্তনা। এখানে ভাবের প্রবর্তনা দেখিয়েছে, আর এখানে এই ষষ্ঠকে আছে ভাবের পরিণতি। এতক্ষণ কবি যা অনুভব করেছে তার পরিণতি কি। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে। অর্থাৎ কবি বলেছেন, মানে উনি ফ্রান্সে বসে বলছেন যে মানে আর কি কখনো এই কপোতাক্ষ নদকে তিনি কি আর দেখতে পাবে। এই যতদিন যাক কিন্তু তার আর কপোতাক্ষ নদকে হয়তোবা তিনি আর দেখতে পাবেন না। প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে, বাড়ি রূপ করো তুমি এই মিনতি গাবে। এখানে একটা শব্দ দেখো, বাড়ি রূপ। শিক্ষার্থীরা, বাড়ি রূপ হচ্ছে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দিয়ে থাকে, সেই রূপ বাড়ি রূপ, অর্থাৎ কপোতাক্ষ নদ যেন জল দিয়ে, সাগরকে জল দিয়ে সে কর বা রাজস্ব দিচ্ছে। হ্যাঁ, এই মিনতি গাবে। বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গেরও সঙ্গীতে। অর্থাৎ এখানে কবি কপোতাক্ষ নদের কাছে তার মিনতি, একান্ত মিনতি হচ্ছে কপোতাক্ষ নদকে যেমন তিনি বন্ধুভাবে স্নেহডোরে বন্ধু ভেবে নিয়েছেন, সেভাবে কপোতাক্ষ নদও যেন তাকে স্নেহডোরে প্রেমভাবে নেয়। এটা কপোতাক্ষ নদের প্রতি কবির মিনতি, একান্ত মিনতি। তাহলে এখানে দেখো কিছু ছন্দের অন্তমিলও রয়েছে চতুর্দশপদী কবিতার মধ্যে। ছন্দের অন্তমিল এখানে আছে কিরকম দেখো, যেমন প্রথম লাইনটি হচ্ছে এখানে ছন্দের অন্তমিল বলতে এটা ক, তারপরের লাইন খ, তারপরের লাইন খ, দুইটা একই লাইন। প্রথমটা ক, আবার পরেরটাও ক। যেরকম কিরকম দেখো, এই অন্তমিলের মিল হচ্ছে যেমন সতত হে নদ তুমি পড়ো মোর মনে, মনের সাথে এই মনে, আর এখানে দেখো এইটাও কল কলে,
এখানে অন্তর্মিল মানে ভিতরে কিছু মিল রয়েছে। বিরলে শোনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এখানে শুধু ক খ খ ক এরকম অন্তমিল না হয়েও এরকমও হতে পারে ক খ খ গ, এই দুইটার সাথে একই, আবার এটা আলাদা এটা আলাদা। এখানেও ঠিক একই, দেখো ক ছলনে খ দলে খ জলে, এই দুইটা একই রকম। ছলনে স্তনে এখানে মিল রয়েছে, তাহলে এটা ক আর এটা ক, এই দুইটা খ খ। আবার ক খ খ গ, এটাও অন্তমিল রয়েছে। এখানে দেখো ভাবের পরিণতিতে আছে, দেখো আর কি হে হবে দেখা যতদিন যাবে। এখানে যাবে আর গাবে, তার মানে এখানে ঘ ঘ উম ঘ উম ঘ উম চ চ, এটাও দেখাতে পারো। যেমন দেখো ঘ উম যাবে দিতে, গাবে রিতে, ঘ উম ঘ উম, এই গাবে যাবের সাথে গাবে মিল রয়েছে, তার মানে দুইটাই ঘ, আর এটা উম আর এটা উম, তাহলে দিতে রিতে এই দুইটা মিল রয়েছে অন্তমিল, দেখো। আর এই দুইটা চ চ চ চ, এই দুইটা আলাদা, এটাও মিল মিল দেখতে পাবো, দেখো প্রেমভাবে সঙ্গীতে মিল রয়েছে, তাহলে এগুলো অন্তমিল। আসলে এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত তার স্মৃতি কাতরতার আবরণে দেশপ্রেমের প্রতি বেশি অনুরাগ দেখিয়েছেন এই কবিতায়। কবি ফ্রান্সে বসে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান, অনেক নদ নদ অনেক দেশ ঘুরে বেরিয়েছে, অনেক নদ দেখেছে, কিন্তু কপোতাক্ষ নদের মতো কোনো নদ তিনি দেখতে পাবে কিনা, আর কপোতাক্ষ নদকে তিনি দেখবে কিনা উনি জানেন না। আর কোনো বিদেশে বসেও তিনি এত নদ দেখেও তার কপোতাক্ষ নদের সাথে তুলনা করছে যে কপোতাক্ষ নদের মতো ওই নদে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। ওইসব নদের জলের তৃষ্ণা, কপোতাক্ষ নদের জলের তৃষ্ণার সাথে তিনি কোনো কিছু মিল খুঁজে পায় না। এখানে কবি শেষের দিকে দেখো কবি আর কখনো এই কপোতাক্ষ নদের কাছে আসতে পারবে কিনা সেটাও কবির মধ্যে বাসনা জন্মেছে। তাই কপোতাক্ষ নদের কাছে তার মিনতি যে কপোতাক্ষ নদ যেন তাকে বন্ধু, তিনি যেমন কপোতাক্ষ নদকে বন্ধুভাবে নিয়েছেন, তিনিও যেন তাকে যেন কপোতাক্ষ নদ প্রেমভাবে নিয়ে থাকে, এটা কপোতাক্ষ নদের কাছে তার মিনতি। মূলত তিনি বাংলার কপোতাক্ষ নদকে বাংলাকে যেন তার স্মৃতির ডোরে বেঁধে রাখে, সেটাই এখানে ব্যক্ত করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।